রাজ্য বাজেট পেশ করে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখানকার সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বাড়ানো হলো। অর্থাৎ সাকুল্যে এ রাজ্যের সরকারি কর্মচারীরা 18% ডিএ পাবেন। সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 1 এপ্রিল থেকে এটা কার্যকর হবে। অর্থাৎ সরকারি কর্মচারীরা এই বর্ধিত যে ভাতা সেটা হাতে পাবেন আগামী এপ্রিল থেকে। প্রশ্ন হচ্ছে, এ রাজ্যের সরকারি কর্মচারীরা মনে করছেন যে তাদের বঞ্চনা করা হচ্ছে। তাদের বঞ্চনাটা ভয়ঙ্কর এবং ভীষণ রকমের। অন্য যে কোনো রাজ্যের থেকেই তাদের বঞ্চনাটা অনেক বেশি। আমরা আপনাদের মনে করিয়ে দিই যে এ রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে এই ডিএ নিয়ে রাজ্য সরকারের দীর্ঘদিন একটা আইনি লড়াই চলছে। সময়টা প্রায় 10 বছর ধরে, প্রায় 10 বছর এই আইনি লড়াইটা রাজ্য সরকার এবং সরকারি কর্মচারী যে সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে চলছে। আমি সেই ইতিহাসটা একটু মনে করিয়ে দিই। সরকার পরিবর্তন হবার পরে আমাদের রাজ্য সরকার সরকারি কর্মচারীদের এই যে বর্ধিত ভাতা সেটা সম্পর্কে কি মনোভাব প্রকাশ করেছিল এবং আইনি লড়াইটা কিভাবে ঘটেছিল সেটা আপনাদের একবার মনে করিয়ে দিই। পিছন থেকে গিয়ে আমরা যদি গোটা বিষয়টা একটু মনে করবার চেষ্টা করি। আমাদের সরকার পরিবর্তন হবার পর এখানকার সরকার যেটা জানিয়েছিল যে বর্ধিত ডিএ দেওয়ার বিষয়টা নাকি সরকারের ইচ্ছাধীন। অর্থাৎ সরকার এটা ইচ্ছে করলে দিতেও পারে, আবার নাও দিতে পারে। ঠিক এই সিদ্ধান্তকে বা সরকারের এই মানসিকতাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন আইনি লড়াইয়ের পথে গেছিলেন। সেই লড়াইয়ে কি হয়েছিল? প্রথম স্টেট ট্রাইব্যুনালে মামলা চলবার পর স্টেট ট্রাইব্যুনাল পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে কোনোভাবেই সরকারি কর্মচারীদের এই যে বর্ধিত ভাতা দেওয়ার বিষয়টা সরকারের ইচ্ছাধীন নয়, বরং এটা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত পাওনা। সরকার এটা দিতে বাধ্য। স্টেট ট্রাইব্যুনাল একথা পরিষ্কার করে জানিয়ে দেওয়ার পরে রাজ্য প্রশাসন হাইকোর্টের দ্বারস্থ হয়। অর্থাৎ তারা আবারও মামলা বা আইনি পথে চলে যায়। সরকারি কর্মচারী সংগঠনগুলো স্বাভাবিকভাবেই সেই আইনি লড়াইয়ের মোকাবিলা করতে থাকে। হাইকোর্টও জানিয়ে দেয় যে বর্ধিত ভাতা সরকারকে দিতে হবে, কিন্তু সরকারের মনোভাব তাতেও পাল্টায় না। তারা তারপরে আবার সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্টে সেই বিষয়টা নিয়ে এখনও শুনানি চলছে। সুপ্রিম কোর্টে অনেকটা ওই তারিখ পে তারিখ যে গল্পটা হয় সেই গল্পটা চলছে। একটার পর একটা তারিখ পড়ছে। আগামী কিছুদিনের মধ্যে আবারও শুনানির একটা তারিখ আছে। সেই তারিখে কি হবে আমরা জানি না। এর মধ্যেই গতকাল রাজ্য সরকার রাজ্য বাজেট পেশ করেছে এবং আরও 4% ভাতা বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এ রাজ্যের সরকারি কর্মচারীরা অন্য রাজ্য থেকে অনেক বেশি ভাতা পান, তাদের এই নিয়ে কোনো ক্ষোভ থাকা উচিত নয়। এর আগেও মুখ্যমন্ত্রী আরও অনেক কথা বলেছিলেন। ঘেউ ঘেউ করবেন না, কথাগুলো রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন। এই চাপানো তো চলতেই থাকছে। একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সরকারি কর্মচারীদের এই যে বর্ধিত ডিএ এটা সাধারণত কেন্দ্রীয় সরকার যে রীতিতে দেয় সেই রীতিতেই সমস্ত রাজ্য সরকারের দেওয়া নিয়ম। সমস্ত রাজ্যে এটাই চলে আসছে। কিন্তু কালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে কেন্দ্রীয় সার্ভিস রুল আর রাজ্যের সার্ভিস রুল এক নয়। কেন্দ্র তার মতো চলবে, আমরা আমাদের মতো চলব। এমনটা হওয়া সম্ভব। আমাদের জানবার ইচ্ছে রইল, বিষয়টা ব্যাখ্যা করবার অবকাশ রাখে। একই সাথে মুখ্যমন্ত্রী অস্বীকার করতে চাইছেন যে অন্যান্য রাজ্যে যে বর্ধিত ভাতা দেওয়া হয় সেটা এ রাজ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়
এটা তিনি মানতে রাজি হচ্ছেন না। ফলে আইনি জটিলতা যেমন থাকছে, তেমনি রাজ্য সরকারের একটা বিশেষ মনোভাব, আমরা বর্ধিত দিয়ে দেব না, যদি দিই তাহলে আমাদের মতো করে দেব, অর্থাৎ রাজ্য সরকার তার নিজের মতো করে দেবে। অন্যান্য রাজ্যে কি হচ্ছে, কেন্দ্রীয় সরকার কিভাবে দিচ্ছে সেসব তারা বা আমাদের রাজ্যের যিনি প্রধান তিনি মানবেন না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এরপরেও চলছে। আমরা নিয়মটা কি জানি, আমরা জানি কেন্দ্রীয় সরকার এই যে বর্ধিত ভাতার বিষয়টা দেয় সেটার একটা বাজারের সাথে সামঞ্জস্য রাখা, অর্থাৎ সরকারি কর্মচারীর একটা মাসোহারা পান, সেই মাসোহারা তারা সারা মাস চালাতে পারবে কিনা তার সঙ্গে বাজার দরের একটা সামঞ্জস্য রেখে বর্ধিত ডিএটা বাড়ানো হয়। এটা নিয়ম, এটা রীতি। এই রীতিটা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কি কেন্দ্র কি রাজ্য সর্বত্রই একইভাবে চলেছিল। যতগুলো বেতন কমিশন হয়, 10 বছর অন্তর বেতন কমিশন হয়, সেই পরিপ্রেক্ষিতেই একটা সামঞ্জস্য রেখে এই প্রক্রিয়াটা চলা উচিত, তেমনটাই নিয়ম। অন্যান্য রাজ্য সেরকমভাবে চলছে, কিন্তু আমাদের রাজ্যে সেটা থেমে গেছে। এখন যেটা জানা যাচ্ছে, এখানকার সরকারি কর্মচারী বিভিন্ন সংগঠন তারা যেটা জানাচ্ছেন যে এ রাজ্যে কেন্দ্রীয় সরকার যে হারে এই বর্ধিত ভাতা দেয় তার সাথে এখনো পর্যন্ত প্রায় 35% ফারাক থেকে গেছে। অর্থাৎ আগামী এপ্রিল মাসে যদি 18% বর্ধিত ভাতা এখানকার রাজ্য সরকারি কর্মচারীরা হাতে পান, তখনও কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের এই ডিএ বা বর্ধিত ভাতার ফারাকের হার 35% থাকবে। আরও মজার বিষয়, নতুন বেতন কমিশন কবে তৈরি হবে গতকাল বাজেটের পরেও সেটা কিন্তু স্পষ্ট করেনি আমাদের রাজ্যের সরকার। ফলে সরকারি কর্মচারীরা, এ রাজ্যের সরকারি কর্মচারীরা ভীষণ রকম প্রতারিত হচ্ছেন বা তাদের উপরে ভীষণ প্রবঞ্চনা করা হচ্ছে, এটাই তারা মনে করছেন। আমরা জানি সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দিনের পর দিন রাস্তায় বসে থেকে প্রতিবাদ করেছেন, তারা বর্ধিত ভাতার দাবিতে রাস্তায় বসে থেকেছেন। অন্যান্যরাও তাদের মতো করে আইনি লড়াই লড়ছেন, কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল কি আছে? অন্তত গতকাল রাজ্য সরকারের যে, আমরা যদি সামগ্রিকভাবে রাজ্য সরকারের ভাষ্যটা পড়তে চাই, তাহলে কোথাও কি তারা এটাকে খুব বেশি গুরুত্ব দিল? মানে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যার ক্ষোভ ক্রমশ দানা বাঁধছে সর্বস্তরে, বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো যে সংগঠিত হয়ে একটা দাবি বারবার সামনে আসছে, সেটা কি তারা আদৌ গুরুত্ব দিচ্ছে? এটি যদি পিছন থেকে দেখি, একটু আগে আইনের লড়াইয়ের প্রসঙ্গটা আমি উল্লেখ করলাম, সেখানে দীর্ঘ 10 বছর রাজ্যের সবকটা স্তরে সরকারের বিরুদ্ধেই মতামত দিয়েছে যারা বিচারালয়ের বিচারক, তারা সরকারি যে মত তার উল্টো দিকে মত দিয়েছে। শুধুমাত্র এখনও সুপ্রিম কোর্টে গোটা বিষয়টা ঝুলে রয়েছে, শুনানি চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একের পর এক আইনি লড়াই লড়তে সরকারের খরচ হচ্ছে না? প্রচুর টাকা তো খরচ হচ্ছে। তাহলে সেই বর্ধিত খরচ তারা এই সরকারি কর্মচারীদের যে দাবি সেটার পিছনে দিচ্ছেন না কেন? এই প্রশ্নটাও আমাদের ভাবাচ্ছে। কিন্তু সব মিলিয়ে যেটা সবচেয়ে বড় আমরা বুঝতে চাইব যে কেন রাজ্য সরকারের এরকম একটা মনোভাব, এবং যেটা প্রচার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে তারা সব থেকে বেশি সরকারি কর্মচারীদের ভাতা দিচ্ছেন, এটা বলছেন তারা। এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে কেন্দ্রীয় সার্ভিস রুল আর রাজ্যের সার্ভিস রুল একরকম নয়, সুতরাং তারা তাদের মতো করে চলবেন এবং তারা যথেষ্ট বেশি দিয়েছেন। আগের সরকার অর্থাৎ বাম সরকারের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন তাদের থেকেও তারা অনেক বেশি এগিয়ে, অনেক বেশি সরকারি কর্মচারীদের সহায়ক ভূমিকা নিচ্ছে রাজ্য প্রশাসন। কথা বলছেন আমাদের রাজ্যের প্রধান যিনি প্রশাসক তিনি। আমরা গোটা বিষয়টা একটু যুক্তির নিরিখে যদি বোঝবার চেষ্টা করি, যদি বিষয়টা কিভাবে এলো, কতটা বঞ্চনা রাজ্য সরকারি কর্মচারীদের উপরে এখন রয়েছে, সত্যি রয়েছে কিনা, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে, বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের যারা নেতৃবর্গ তারা কি বলছেন, সেই জন্যই আমি আজ আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের বিভিন্ন কর্মচারী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দকে। তারা তাদের কথা বলবেন এবং যুক্তি পরিসংখ্যান দিয়ে আমরা গোটা বিষয়টা বুঝবার চেষ্টা করব। রাজ্য সরকারের পক্ষে যে বয়ান এসেছে আমরা দেখেছি, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন, আর সরকারি কর্মচারীরা কি বলছেন আসুন একটু শুনি, গোটা বিষয়টা যুক্তি তথ্যের মধ্য দিয়ে বোঝবার চেষ্টা করি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে 3 জন প্রতিনিধি। আমি তাদের পরিচয় করিয়ে দেব প্রথমেই তাদের সঙ্গে।
আমাদের সঙ্গে রয়েছেন মলয় মুখোপাধ্যায় এবং সুবীর সাহা, অর্জুন সেনগুপ্ত, তিনজনই তাদের সংগঠন করেন। তারা নিজেরাই বলে দেবেন তাদের সংগঠনগুলোর নাম। আমি প্রথমেই আসবো, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমে মলয়বাবুর কাছে আসবো। মলয়বাবু, আমি যেটা বললাম, আমি একটা প্রাথমিক মুখবন্ধ, মানে আলোচনাটা মুখবন্ধ তৈরি করে দিলাম। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি ভাবছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে যে তারা তাদের মতো করে যথেষ্ট দিয়েছে, মানে বর্ধিত ভাতা তারা যথেষ্ট বেশি দিচ্ছেন, অন্য রাজ্যের তুলনায়ও তারা বেশি দিচ্ছেন এবং বিগত বাম সরকারের তুলনায় তারা রাজ্য সরকারি কর্মচারীদের অনেক বেশি সহানুভূতিশীল, তাদের পক্ষে অনেক বেশি তারা রয়েছেন, সেই অনুযায়ী তারা ভাতা বৃদ্ধি করছেন, এই দাবি করছেন। এবং একই সাথে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে কেন্দ্রীয় সার্ভিস রুল আর রাজ্যের সার্ভিস রুল মোটেই এক নয়, সুতরাং তারা তাদের মতো করে গোটা বিষয়টা নির্ধারণ করবেন। এটা কি সম্ভব? আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় বলছি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ডিএ বা পে কমিশনের ব্যাপারটা, আমার মনে হচ্ছে তিনি কিছুই বোঝেন না। আর যদি বুঝে থাকেন তাহলে তিনি মিথ্যে বার্তাই পরিবেশন করছেন। এখন দেখুন, বেতন, পেনশন, এগুলো একটা রুলস থাকে, এগুলো যে রাজ্য সরকার করতে পারে না। আসলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতনটাও নির্ধারণ হয় এবং ভাতাও নির্ধারণ হয়। এবার 10 বছর অন্তর অন্তর বেতন কমিশন হয়। এই যে দেখুন, এই যে বিগত যে বেতন কমিশন ছিল, আমাদের পঞ্চম বেতন কমিশন ইকুয়াল কেন্দ্রের ষষ্ঠ, কারণ আমাদের একটা পে কমিটি হয়েছে বলে সেটাই। অর্থাৎ আমাদের পঞ্চম বেতন কমিশন যখন হয় তখন কিন্তু বামফ্রন্ট সরকার ছিল। আমরা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বহু আন্দোলন করেছি। আমাদের বঞ্চনা বাম আমলে ছিল, কিন্তু বর্তমানে একদম বঞ্চনা। কেন বলছি? দেখুন, বামফ্রন্ট সরকার বিগত পঞ্চম বেতন কমিশনে 1/4/2008 থেকে দিয়ে দিয়েছে বেতন, যেখানে 1/7/2006 থেকে দিয়ে দেওয়ার কথা ছিল, সেখানে 8 থেকে দিয়েছে 2001-2008 থেকে। অর্থাৎ নয়া বেতনে 5 কিস্তি মহার্ঘ ভাতা যোগে 5 কিস্তি মহার্ঘ ভাতা ইকুয়াল 16% দিয়ে তারপরে বেতন কমিশন লাগু করেছে। ধরুন, যদি 100 টাকা থাকে, 5 কিস্তিতে যদি আপনার 12% হয়, 12 টাকা দিয়ে করেছে। কিন্তু বর্তমান সরকার এই যে তারা যে ষষ্ঠ বেতন কমিশন করেছে গতবার, সেখানে দেখুন 1/1/16 থেকে বেতন কমিশন লাগু হয়েছে, কিন্তু ঠিক তার 6 মাস পর থেকে দিয়ে দেওয়া আরম্ভ হয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দিষ্ট নিয়মে দিয়ে দিচ্ছে। কিরকম দেখুন, মানে 1/7/16, তারপরে 1/1/17, 1/7/17, এইভাবে নির্দিষ্ট নিয়মে ডিএটা দিয়ে গেছে। কিন্তু আমাদের বেতন কমিশনটা হয়েছে আপনার 1/20-তে এবং তখন 0% ডিএ। তাহলে 1/1/20-তে আমাদের 0% ডিএ, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সেই সময় 17% ডিএ। ভাবুন, তারপরে আমাদের 21-এ আপনার 3% ডিএ দিল, সেটা দিল জুলাই 21-এ, এবং জুলাই 21-এ যখন দিল 3%, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের 31%। ভাবুন, মানে আমরা 3 পাচ্ছি, সেন্ট্রাল, শুধু সেন্ট্রাল না, আমি সেন্ট্রালের কথাটা বলছি, মানে অধিকাংশ রাজ্য সরকার 1/3/23-এ 42% সেন্ট্রাল গভর্নমেন্টের, তখন আমাদের আরেক কিস্তি দিল 6%। এইভাবে করতে করতে 1/7/24-এ যখন নির্দিষ্ট নিয়মে, দেখুন 1/1/17, 1/1/17 এরকম ভাবে শতাংশের কথাটা গতকাল থেকে উঠেছে, 53%-এর কথাটা বলছি, 1/7/24-এ 53%, তখন আমাদের 1/4/24-এ 14%। ভাবুন, মানে আমাদের একদম 40% মহার্ঘ ভাতা বাকি আছে, এখনো বাকি আছে। কেন? কালকে মুখ্যমন্ত্রী বলল 14 ছিল, 4% দিয়ে, মানে কি মনে হচ্ছে আজকে থেকে আমরা না, আমরা পাবো 1 এপ্রিল 2025-এ। এবার দেখুন, ঠিক
সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য স্টেট গভর্নমেন্ট তো আবার নির্দিষ্ট নিয়মেই পাবে। অর্থাৎ 1/1/2025 অলরেডি তাদের এক কিস্তি ডিএ হয়ে গেছে। 3% হবে কি 4% হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে এআইসিপিআই এর উপরে। শুধু অর্ডারটা বেরোবার অপেক্ষায়। তাহলে দেখুন 1/1/25 মানে জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি প্রায় চলে যাচ্ছে, এখন যখনই অর্ডারটা বেরোবে জানুয়ারি ফেব্রুয়ারি পাবে, অর্থাৎ মার্চ পাবে। অর্থাৎ তাদের কি হলো, 53-এর সঙ্গে যদি 4 দেয় 57%, 57% ডিএ যখন তারা পাবে, আমরা 18 পেলে বিয়োগ করে দেখুন সেই 39%। অর্থাৎ একটা সীমা থাকে। আমি কেন বলছি, ধরুন আমাদের বেতন 1 নম্বর স্কেল 20,000 টাকা, সেন্ট্রাল গভর্নমেন্টেরও 1 নম্বর স্কেল 20,000 টাকা এসেছে। এইবার 53% ডিএটা পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে 20,000 টাকার 53% ডিএ 10,600 টাকা হয়। 20,000 টাকার 14% ডিএ 2,800 টাকা হয়। এবার দেখুন তাহলে আমরা পাচ্ছি 2,800 টাকা, একটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী পাচ্ছে 1 নম্বর স্কেলে 10,600 টাকা। দেখুন এই যে সাধারণ মানুষের কাছে টাকা আসলেই তো বাজার চাঙ্গা হয়। আমার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 10,600 টাকা পাচ্ছে, তারা বাজারে গিয়ে যখন একটা বড় মাছ টেনে আনছে আমরা চেয়ে চেয়ে দেখছি, কারণ আমাদের সেই মাছটা কেনার মতো ক্ষমতা নেই। কিন্তু দেখুন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যখন হয় তখন কিন্তু প্রতিটি রাজ্য সরকারের জিনিসপত্রের দাম কত সেটা কিন্তু রাজ্য সরকারকে পাঠাতে হয় এআইসিপিআই। অর্থাৎ মাছের দামটা কত, চালের দামটা কত, কাপড়ের দামটা কত, সব কিন্তু পাঠাতে হয় ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তারা গড় করে দেখে যে না, রাজ্য সরকারি কর্মচারীদের বাজারে গেলে একটা খরচা অতিরিক্ত হচ্ছে, সেটা পোষাবার জন্যই এটা। তাহলে আমরা যদি 10,000 টাকা আর উপরে ডিএটা পেতাম 10,600, তাহলে 8,000 টাকা আমরা বাজারে খরচা করতে পারতাম। সেগুলোতে তো যারা মানে ধরুন ছোটখাটো ব্যবসায়ীরা তারা টাকা পেত। এইভাবে তো চাঙ্গা, তাহলে এটা তো আমাদের হক পাওনা। আর হক পাওনা কেন বলছি, কারণ দেখুন আমরা ডিএ নিয়ে মামলা করেছি, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 6টা রায় পেয়েছি। কি বলেছে, শুধু আইনি অধিকার নয়, সাংবিধানিক অধিকার, এমনকি মৌলিক অধিকার। সরকার বুঝতে পেরেছে যে দিয়ে দিতে হবে, তখন গিয়ে এসএলপি করে মামলাটাকে এক প্রকার আটকিয়ে রেখেছে। বড্ড দুর্ভাগ্য, দুঃখজনক ঘটনা। 14টা মামলার জন্য শুনানিতে উঠলে আমাদের দেশের সর্বোচ্চ আদালত তারা সেই মামলাটা শোনার সময় পেল। এর থেকে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা আমাদের এই চাকরি জীবনে ঘটেনি। বেশ, আপনার কাছে আমি আবারও আসবো। আপনার কাছে আমি সুবীর বাবুর কাছে আসি। সুবীর বাবু, যা ঘোষণা করেছে রাজ্য সরকার গতকাল, আমি মলয়বাবু প্রাথমিকভাবে গোটাটাই বলে দিয়েছেন। আপনাদের বক্তব্যটা জানতে চাই, যে দাবি করছে রাজ্য সরকার যে আমরা অনেক বেশি সরকারি কর্মচারীদের সহায়ক ভূমিকা নিচ্ছি, আমরা সরকারি কর্মচারীদের অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছি অন্য রাজ্যগুলো থেকে, এবং একই সাথে বলা হচ্ছে কেন্দ্রীয় সার্ভিস রুল, যেটা খণ্ডন করলেন মলয়বাবু, যে এমনটা হয় না, হতে পারে না, আমাদের রীতি বা নীতি, সেই নীতি মেনেই চলতে হয়। অথচ আমাদের রাজ্যের প্রশাসন এভাবে ভাবছেন না। তারা বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণ করা বা কিভাবে ভাতা দেব সেটা আমাদের সার্ভিস রুল অনুযায়ী নির্ধারিত হবে। নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রী যেই কথা বলেছে কেন্দ্রীয় সরকারি রুল আমাদের রুল আলাদা, নিশ্চিতভাবেই কেন্দ্রীয় সরকারি নিয়োগ বা পরিচালন পদ্ধতি সরকারি কর্মচারীদের এবং আমাদের আলাদা। কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো ডিএ দেওয়ার আলাদা কোনো রুল নেই। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স একটা অটোনোমাস বডি, তারা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারের থেকে তথ্যর ভিত্তিতে সেই দ্রব্যমূল্য বৃদ্ধির হার একটা তারা নির্ণায়ক করে, এবং সেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কেন্দ্রীয় সরকার সহ সমস্ত রাজ্য সরকার ডিএ দেয়। এবং আমাদেরও যে রাজ্য সরকার কিন্তু 1980 সাল থেকে কিন্তু ওই কেন্দ্রীয় হারই আমাদের ডিএ দেওয়া হচ্ছে। হয়তো ওই সময় দেওয়া হয় না, কিন্তু হারটাকে বামফ্রন্ট সরকার আপ টু 11 পর্যন্ত এটা মেনটেন করেছে। 11-র পরে কিন্তু বর্তমান সরকার সেটা ব্রেক করার চেষ্টা করছে। কিন্তু উনি যেই কথা বলছেন তার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত।
উনি আসল ব্যাপারটা গুলিয়ে দিতে চাইছে। উনি সমস্ত বিষয় ভালোভাবে জানেন এবং ইচ্ছাকৃতভাবে এটাকে গুলিয়ে দিতে যাচ্ছে, কনফিউশন তৈরি করতে চাইছেন। যেমন আমি যদি বলি, উনি কিন্তু রাজ্যে যারা কর্মরত আইএএস বা আইপিএস তাদেরকে কিন্তু উনি কেন্দ্রের হারেই দিয়ে দেন, রাজ্যের থেকেই কিন্তু সেই তাদের বেতন হয়। এবং রাজ্য সরকারি কর্মচারী যারা দিল্লির বঙ্গভবনে কর্মরত এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত, তাদেরকেও উনি কেন্দ্রীয় সরকারি রাজ্য সরকারি কর্মচারী তারা কেন্দ্রের হারে ডিএ দেয়। এটা অলরেডি কিন্তু আমরা হাইকোর্টে এই নিয়ে মামলা, ডিএ মামলাতে উঠেছে এবং কোর্ট সেটা খারিজ করেছে, ওটা ঠিক নয়, জাস্টিফাই নয় আর কি। তার মানে যে উনি যেই কথাটা বললেন সেই কথাটা ঠিক না। আর আরেকটা উনি যেটা বললেন যে বামফ্রন্ট আমলের থেকে উনি বেশি দিয়েছেন, আমি দুটো উদাহরণ দিলেই বলবেন। 2009 সালে যে পে কমিশন পেয়েছি তাতে বামফ্রন্ট সরকার আমাদের 27 মাসের বকেয়া দেয়নি, আমাদের কেড়ে নিয়েছিল, মেরে দিয়েছিল, যেইভাবে কথাটা যেইভাবে বলেন। ওই সময় কিন্তু তৃণমূল বলেছিলেন আমরা ক্ষমতায় এলে 27 মাসের বকেয়া দেব। তৃণমূল সরকার কিন্তু সেই কথা রাখেনি, উল্টে 2020-তে আমরা যে পে কমিশন পেলাম, উনি ওনার পে কমিশনেতে 48 মাসের বকেয়া আমাদের মেরে দিচ্ছেন। যারা কথা দিয়ে এসেছিল 27 মাসের বকেয়া দেবে, তাদের আমলে এসে 48 মাসের বকেয়া মারলেন। এবং যেটা মলয়বাবু বললেন, তারা বামফ্রন্ট সরকার কিন্তু ডিএ শূন্য পে কমিশন করেনি, উনি কিন্তু ডিএ শূন্য পে কমিশন করেছিলেন। আরেকটা যদি উদাহরণ দিই, আপনি যেটা বলছিলেন প্রথমে, একটি পে কমিশনের সময়কাল হচ্ছে 10 বছর। 2016 জানুয়ারি থেকে পে কমিশনের সময়কাল শুরু হয়েছে, আর 25 ডিসেম্বরে গিয়ে শেষ হবে। এই যদি হিসাব করি, এখনো পর্যন্ত 18% উনি ডিএ দিয়েছেন, আর 3% এইচআরে কেটে নিয়েছেন। 15% যেই এইচআরে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে আমাদের 15% এইচআরে দেওয়া হয়েছিল। 34 বছরে বামফ্রন্ট সরকার 1% এইচআরে বাড়ায়নি, কমায়নি, কিন্তু বর্তমান তৃণমূল সরকার 3% এইচআরে কমিয়ে দিয়েছেন। তাহলে 18 থেকে যদি 3 বাদ দেন তাহলে কিন্তু 15% হলো। তাহলে 2016 জানুয়ারি থেকে ডিসেম্বরের 25 যদি ধরেন, আর কদিনের মধ্যে আশা করি উনি আর কোনো ডিএ দেবেন না, তাহলে কিন্তু উনি 10 বছরের টোটাল 15% অ্যাকচুয়াল ডিএ দিলেন। তাহলে বছরে হার কত? 1.5%। আর ডিএ কোনো কিন্তু বেতন বৃদ্ধি নয়, ডিএ হচ্ছে যে বেতন যে হ্রাস হচ্ছে আমার দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, যেই দ্রব্যমূল্য বৃদ্ধি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের দায়িত্ব, তারা সেই দায়িত্ব থেকে যখন ব্যর্থ হয়, সেই জায়গাটাকে মেকআপ করার জন্য আমার বেতনটাকে একটা সমতা আনার জন্য এটা। তাহলে যেই অনুযায়ী যে আমার বেতনের অবনমন হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের বেতনটাকে সমতা আনা হয়নি। 15% মাত্র আমাদের দিয়েছে, তাহলে 1.5%। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে উনি বামফ্রন্ট সরকারের থেকেও কম দিয়েছে, কেন্দ্রীয় সরকারের থেকেও কম দিচ্ছে আর কি। আর এই বাজেটেই আমরা দেখেছি যে এই এক বছরে উনি 10,000 কোটি টাকা রাজ্য সরকারের অতিরিক্ত আয় হয়েছে। তাহলে এই যে আয়টা হলো, তাহলে এই আয়ের কিছু পেছনে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের একটা অবদান আছে। আমাদের কর্মফলের ফলেই কিন্তু এই জিনিসটা হলো, কিন্তু তার যে শেয়ার কিন্তু সরকারি কর্মচারী বা সরকারি অফিসে বিভিন্ন যে অস্থায়ী কর্মচারী আছে সেই শেয়ার পেল না। আরেকটা জিনিস উনি জনমানুষে ভুল বোঝাতে চাইছেন, ডিএ মানে শুধু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি না। ডিএ যখনই সরকারি হবে তখনই পেনশনারদেরও হবে, যেমন শিক্ষকদেরও হবে, সেমনি রাজ্য সরকারি অফিসে বিভিন্ন ডেলি ওয়েজ ওয়ার্কার আছে, ডিএ বৃদ্ধির সঙ্গে তার ডেলি ওয়েজ বৃদ্ধি হবে। এবং যারা ফিক্সড ওয়েজ ওয়ার্কার আছে রাজ্য সরকার আন্ডারে, তাদেরও কিন্তু ডিএ বৃদ্ধি হলে অটোমেটিক একটা চাপ আসবে তাদের বেতন। এবং যে মিনিমাম ওয়েজ যেটা, সেটাও কিন্তু ডিএর ওপর একটা নির্ভর করে, যেটা কারখানা শ্রমিকরা যারা প্রাইভেট পারমানেন্ট চাকরি করে, যখনই রাজ্য সরকার তার কর্মচারীদের একটা গ্রুপ ডি, একটা এলডি, একটা ইউডির বেতন বৃদ্ধি করবে, স্বাভাবিকভাবে কিন্তু সমাজ ব্যবস্থায় বা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষ বলুন, প্রাইভেট সেক্টরেও কিন্তু তাদের বেতন বৃদ্ধির দাবি আসবে। আর যদি সরকারি কর্মচারীকে বেতন কম দেয়, অটোমেটিক প্রাইভেট সেক্টর কিন্তু তার শ্রমিক কর্মচারীকে কম দেবে এবং লেবার কমিশনে গেলেও তার কিছু হবে না, তারা দেখিয়ে দেবে। আরেকটি কথা বলি, বিভিন্ন যে প্রাইভেট স্কুল আছে, সেই স্কুলের কিন্তু টিচারদের বা কর্মচারীদের কিন্তু ডিএ রাজ্য সরকার দেয়। তা স্বাভাবিকভাবেই যদি ডিএ বৃদ্ধি হয়, তাহলে প্রাইভেট স্কুলেও কিন্তু শিক্ষকদের এবং কর্মচারীদের বৃদ্ধি হবে। আর এই যদি রাজ্য সরকার এই ডিএ বৃদ্ধিটা না করে, তখনই কিন্তু প্রাইভেট স্কুলগুলো কি করবে, বেতন বৃদ্ধিটা শিক্ষকদের করার জন্য বাচ্চাদের কিন্তু তার স্কুলের ফিস বাড়িয়ে দেবে। তার ডিএটা শুধু সরকারি কর্মচারীদের উপর ডিপেন্ড নয়। আরেকটি কথা, ডিএটা কিন্তু সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট মনে করি আমি পেনশনারদের, কারণ 10 বছরে তাদের ডিএ ছাড়া আর কিছু বৃদ্ধি হয় না।
যেমন আমরা এখন কর্মরত, প্রত্যেক বছর জুলাই মাসে আমাদের একটা ইনক্রিমেন্ট হয় এবং 8 বছর পর পর আমরা একটা সিএস এর বেনিফিট পাই বা বিভিন্ন প্রমোশনের সুযোগ একদম। পাই। কিন্তু একজন কর্মচারী রিটায়ার করে গেলেন 10 বছরে কিন্তু তার আর কোনো বৃদ্ধি, সেই এইচআরে তার বন্ধ হয়ে যায়, এইচআরে থাকে না, শুধু তার বেসিক পে, শুধু তার মেডিকেল, শুধু তার ডিএ। তাই ডিএ যদি বৃদ্ধি না হয়, আর বিশেষ করে বয়স্ক মানুষের কিন্তু ওষুধপত্রের খরচ কিন্তু অনেক বেশি, এবং তাকে দেখভালের জন্য কিন্তু এখন যেহেতু ছোট্ট নিউক্লিয়ার ফ্যামিলি, তাকে দেখভালের জন্য লোকের কিন্তু রাখার দরকার আছে। তাই ডিএটা এই কারণে গুরুত্বপূর্ণ। আরেকটা জায়গায় যদি বলি, যে লাস্ট বুদ্ধদেব ভট্টাচার্য যেই অনারিয়াম পেয়েছেন অ্যাজ এ মুখ্যমন্ত্রী বা সেই সময়কার বিধায়ক বা অন্যান্য মন্ত্রী, আজকে যদি দেখেন যে এই 14 বছরে একদম, কিন্তু আমরা জানি। মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও এমএলএ মানে প্রচুর বৃদ্ধি হয়েছে। তাহলে তাহলে একটা সিস্টেমের মধ্যে যে নিজের বেতন বাড়াতে পারে, মুখ্যমন্ত্রী নিজের বেতন বাড়াতে পারবে, বেতন বাড়িয়ে নেবে, আর ওনার অফিসের যে পিয়ন, যে স্টাফ, তার বেতন বৃদ্ধি হবে না, এই যে একটা কল্যাণময় রাষ্ট্র থেকে বলতে পারবো না, এটা স্বৈরাচারী একটা ব্যবস্থা। আমার ক্ষমতা আছে, আমি নবাব, আমি রানী, আমি আমার সুখ সুবিধার জন্য যা কিছু বেতন বৃদ্ধি বাড়িয়ে নেব। আর আরেকটা কথা দেখবেন, উনি যেহেতু উনি ভোটের এতে আইএস আইপিএস আর ডাব্লিউবিসিএস দের লাগে, আইএস আইপিএস তো সেন্ট্রাল হারে উনি দিয়ে দিচ্ছেন, ডাব্লিউবিসিএস দের যেহেতু উনি সেন্ট্রাল হারে দিয়ে দিতে পাচ্ছেন না, উনি অন্যরকম বিভিন্ন ভাতা, তাদের অতিরিক্ত ইনক্রিমেন্ট দিয়ে কিন্তু ওই জায়গাটা মেকআপ করে দেওয়ার চেষ্টা করেছেন। এটাও কিন্তু হয় না, ভারতবর্ষের নেই যে কোনো একটা বিশেষ ক্যাডারকে অতিরিক্ত একটা এক্সট্রা ইনক্রিমেন্ট বা এক্সট্রা সুযোগ সুবিধা, এটা কিন্তু ভারতবর্ষে নেই। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এই নিয়ে লড়াই করছে এবং আগামী দিনে আমরা সুপ্রিম কোর্টে অ্যাডেড পার্টি হবার জন্য চেষ্টা করছি, এবং যদি আমরা অ্যাডেড পার্টি হই, আমরা বিশ্বাস করি এই মামলা অন্য জায়গায় আমরা ঘুরিয়ে দিতে পারবো আর কি। আপাতত এই বেশ, তার মানে বোঝা গেল যে বিভাজন, আমি যেটা বারবার করে বলি, বিভিন্ন ক্ষেত্রে আলোচনায় আমি বারবার করে দেখাই, যেমন এখন স্কুল শিক্ষক শিক্ষিকারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের চাকরিটা অবৈধ, সকলের চাকরি চলে যেতে পারে এরকম একটা আশঙ্কায় ভোগা হচ্ছে। ঠিক সেই সময় একটা বিভাজন তৈরি করবার চেষ্টা, যে যারা সঠিক পথে পেয়েছে, যারা ঠিক পথে পায়নি, এবং যারা চাকরি পায়নি, তাদের মধ্যে একটা বিভাজন করে গোটা বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা। এক্ষেত্রেও আমরা দেখলাম সুবীরবাবুর কথা অনুযায়ী যে আসলে আমি কেন্দ্রীয় রুল মানবো না রাজ্যের রুল মানবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই রুলটার ঊর্ধ্বে উঠে আমি কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেবো, কারণ আমার ওদের হাতে রাখার দরকার আছে। এই বিভাজনের অঙ্কটা বোধহয় সর্বত্র সক্রিয় হয়ে উঠছে। আমি আসবো, অর্জুনবাবু রয়েছেন আমাদের সঙ্গে। অর্জুনবাবু, আমরা দুটো বক্তব্য শুনলাম, আপনার বক্তব্যটা একটু শুনি, যে আপনারা তো দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন, প্রতিবাদ করছেন, কোথাও কি মনে হলো কালকে সরকারের যা বক্তব্য, আপনাদের এতদিন রাস্তায় বসে থাকা, এতদিন আন্দোলন করা, এতদিন সোচ্চারে দাবি করা, তার কোনো প্রভাব বা তার কোনো প্রতিক্রিয়া সরকার বা প্রশাসনের মধ্যে পড়েছে? আপনাদের মনে হলো গতকাল বাজেটের পরে যে প্রতিক্রিয়া সামনে এলো প্রশাসনের পক্ষ থেকে, মনে হচ্ছে আপনাদের আন্দোলনকে, আপনাদের পথে দিনের পর দিন পথে বসে থাকা থেকে আদৌ গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন নবপর্যায়ের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের কলকাতা জেলার কনভেনার। দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন তার যদি তাৎক্ষণিক জবাব দিতে হয়, তাহলে বলবো যে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে বিবৃতি, সেটি অদ্ভুতুরে। দেখুন, উনি বলছেন যে কেন্দ্রের যে সার্ভিস রুল আর রাজ্যের সার্ভিস রুলের পার্থক্যের জন্য উনি ডিএটি কেন্দ্রীয় হারে দেবেন না। প্রথম কথাই হলো গিয়ে যে সার্ভিস রুলের সঙ্গে মহার্ঘ ভাতা ঘোষণার কোনো সম্বন্ধই নেই। সার্ভিস রুল হলো কর্মচারীদের চাকরির শর্তাবলী, সার্ভিস কন্ডিশনস, তার সঙ্গে মহার্ঘ ভাতার কোনো সম্পর্ক নেই। আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে মহার্ঘ ভাতা বিষয়টি কি। মহার্ঘ ভাতা মানে হলো মূল্যবৃদ্ধির সাপেক্ষে বেতনের যে অবক্ষয় ঘটে তাকে কম্পেনসেট করবার জন্য, এটা সামঞ্জস্য রাখার জন্য একদম। হ্যাঁ, এবং এই এআইসিপিআই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সেরও নানা বিভাগ আছে, যেমন আরবান, রুরাল, কম্পোজিট, এসব বিভাগ রয়েছে। এবং দেখা যাচ্ছে যে যেভাবে এই গণনাগুলো করা হয় মূল্যবৃদ্ধির,
এবং যে হারে ডিএ দেওয়া হয়, আসলে কিন্তু ডিএ দিলেও আমার মায়না কমেই যায়, কারণ কমপ্লিট কম্পেনসেশন বলতে যেটা বোঝায় সেটি দেওয়া হয় না। এবার বুঝুন, আজকে যখন গোটা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার তো অবশ্যই, আমাদের কাছে পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষের 14টি রাজ্য কেন্দ্রীয় হারে অর্থাৎ আজকে 53% মহার্ঘ ভাতা দিচ্ছে। মুখ্যমন্ত্রী কোন তথ্য বা কোন পরিসংখ্যান তার কাছে আছে যে তিনি একেবারে অবিকৃত মুখে এই কথাটি ঘোষণা করে দিতে পারলেন একেবারে প্রেস কনফারেন্সে যে পশ্চিমবঙ্গের যে কর্মচারীরা অন্যান্য রাজ্যের থেকে বেশি মহার্ঘ ভাতা পান? আমাদের কাছে যে পরিসংখ্যান তাতে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে তার মধ্যে পশ্চিমবঙ্গকে যদি বাদ দেন তাহলে সব থেকে কম মহার্ঘ ভাতা পায় ত্রিপুরা, এবং সেটাও 30%। চিন্তা করে দেখুন, আজকে মণিপুরের মতো একটি রাজ্য, আজকে নিশ্চয়ই আপনাদের কাছে খবর আছে যে সেখানে আজকেই প্রেসিডেন্টস রুল জারি করা হলো, তার কারণ রাজ্যটিতে জাতি দাঙ্গায় বিধ্বস্ত হয়ে গেছে। সেই মণিপুরের মতো রাজ্য, তারাও সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 39% মহার্ঘ ভাতা দিচ্ছে। বিহারের মতো রাজ্য, যে রাজ্যের আবগারি দপ্তর থেকে আয় শূন্য, এটা বোধহয় সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের যে কর বাবদ আয় হয় সেখানে আবগারি ক্ষেত্র থেকে একটা বিরাট সংখ্যক, একটা সাইজেবল অ্যামাউন্ট তারা পায়। বিহারে সেখানে সরকারি আয় আবগারি ক্ষেত্রে শূন্য, কিন্তু সেই বিহারের মতো রাজ্য 53% মহার্ঘ ভাতা দিচ্ছে। অরুণাচলের মতো ছোট রাজ্য, যার আয় অত্যন্ত সীমিত, সে অবধি 53% দিচ্ছে। আর মুখ্যমন্ত্রী, আমি জানি না কোন জাদু বলে এ কথা বলতে পারেন যে অন্যান্য রাজ্যের থেকে আমরা পশ্চিমবঙ্গের কর্মচারীরা বেশি মহার্ঘ ভাতা পাচ্ছি। আরো একটি বিষয় আছে, দেখুন, উনি কোনো আমাদের একটি গণতান্ত্রিক দেশে যে কাঠামোগুলো আছে, গণতান্ত্রিক কাঠামোগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটি প্রধান কাঠামো হচ্ছে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা। মলয়বাবু এর আগেই বলে গেছেন যে আমরা 10টা রায় পেয়েছি আমাদের পক্ষে, এবং সেখানে মহামান্য হাইকোর্ট একেবারে বিতর্কাতীত ভাবে বলেছেন যে মহার্ঘ ভাতা হলো আমাদের লিগালি এনফোর্সেবল রাইট। সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে সেই মামলাটা কিন্তু এখনো শুনানি হয়নি, তাই যদি বিচার ব্যবস্থার কথা বলেন তাহলে তার সর্বশেষ যে রায় বিচার ব্যবস্থা দিয়েছেন সেখানে দিয়ে আমার লিগালি এনফোর্সেবল রাইট, আইনত আইন সিদ্ধ অধিকার। সেখানে কি করে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এ ধরনের অযৌক্তিক, এ ধরনের বেআইনি বিবৃতি দিতে পারেন, আমরা রাজ্য সরকারি কর্মচারীরা বুঝতে পারি। বিশেষত আমাদের মতো পেনশনারদের, সুবীর বলেছেন তার বক্তব্যে, আমাদের মতো পেনশনারদের আমাদের মহার্ঘ ভাতা ব্যতীত তো আর অন্য কোনো বেতনের, আমি বৃদ্ধি বলবো না, বেতনটিকে পরিবর্ধন করার আর কোনো উপায় নেই। সেই মহার্ঘ ভাতা যদি আমাদের যারা ষাটোর্ধ্ব মানুষ রয়েছি এরকম চরম বঞ্চনা হয়, 39% মহার্ঘ ভাতার বঞ্চনা আজকে আমরা ভোগ করছি, যদি আমি আমার উদাহরণটা দিই, আমার পেনশন আমারই স্কেলে মণিপুরে যে রিটায়ার করেছে, বা ধরুন আমি বলছি বিহারে যে রিটায়ার করেছে, আমার স্কেলে সে 12,000 টাকা বেশি পাচ্ছে। অথচ দিনকে দিন আমরা দেখছি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে চলেছে, বিশেষত ওষুধপত্রের দাম। একটা বয়সের পরে মানুষের সব থেকে একটা বড় খাতে খরচ হয় ওষুধপত্রের, চিকিৎসা খাতে, সেখানে হু হু করে দাম বেড়ে চলেছে, কিন্তু আমাদের এই চরম বঞ্চনা হয়ে চলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা
গত 2 বছর ধরে লাগাতার অবস্থান চালাচ্ছি শহীদ মিনার ময়দানে, ধারাবাহিকভাবে আমরা আমাদের বক্তব্য তুলে দিচ্ছি, কিন্তু এই সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী নন। একটি অত্যন্ত স্বৈরাচারী একনায়কী সরকার চলছে এই রাজ্যে। বেশ ফলত হ্যাঁ খুব বলুন। স্বাভাবিকভাবে আমাদের যে আমাদের দাবি তো কিছুই নয়। আসলে পশ্চিমবঙ্গের যদি দিকে তাকিয়ে দেখেন, ট্রেড ইউনিয়ন মুভমেন্টের একটা বড় ব্যর্থতা হলো আমরা নতুন কিছু দাবি করতে পারছি না। বিহারের ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তারা খুব অবাক হয়ে যায় যে আজকেও আমাদের ডিএর জন্য আন্দোলন করতে হয়। তারা বলেন আমাদের ডিএর জন্য কোনো একদম। আন্দোলন করতে হয় না, ওটা তো স্বাভাবিকভাবেই আমরা পেয়ে যাই। ঠিক। আরেকটি উদাহরণ দিই, দেখুন আসলে সরকারি কর্মচারী ইউনিয়নগুলো, কিছু কিছু ইউনিয়ন এর জন্য দায়ী, যারা সরকারের লেজুর বৃত্তি করেন। যে বছর সুনামি হয় আমরা কিন্তু এই বঞ্চনার অর্জুনবাবু, এই বঞ্চনার শিকার তো তারাও, মানে যদি বঞ্চনা হয় সরকারি কর্মচারী, সরকারের সমর্থক যে কর্মচারী সংগঠন, এই বঞ্চনার মধ্যে তো তারাও পড়ছে, তাদেরও তো সমস্যা হবে। তাহলে কি করে তারা সরকারের এই বঞ্চনাকে মেনে নেয়? এই দলীয় আনুগত্যের জন্য নিজেদের প্রতি বঞ্চনাটাকেও গ্রাহ্য বলে মেনে নেওয়া, মানে হ্যাঁ, এখানেই একটা অত্যন্ত আশ্চর্যজনক এবং জটিল প্রক্রিয়া চলে, বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আসলে যারা এটা বলেন, ধরুন সরকারি সংগঠনের পক্ষ থেকে যারা এই কথাগুলো বলেন, তারা তাদের নেতৃত্ব, সেই সংগঠনেরও যে আপামর সদস্যরা যারা রয়েছেন, যারা সাধারণ কর্মচারীরা রয়েছেন, যাদের কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নেই, তারা কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা কথা বলবে না। অথচ তাদের প্রতিনিধি হিসাবে ওই সংগঠনের নেতৃত্ব, যাদের একেবারে নির্দিষ্ট এই সরকারের প্রতি, নিয়োগকর্তার প্রতি যাদের দায়বদ্ধতা রয়েছে, যেন তেন প্রকারণ নিয়োগকর্তার বঞ্চনাকে আড়াল করাটাই যেন ইউনিয়নের কাজ বলে তারা মনে করেন, তারাই এই বক্তব্যগুলো রাখেন। এবং নানা ধরনের ভয় ভীতি, কর্মচারীরা খুব মানে প্রাসঙ্গিক প্রশ্ন হতে পারে যে কর্মচারীরা কেন এর বিরুদ্ধে প্রতিবাদ করে না, রাস্তায় নেমে প্রতিবাদ করে না। গত 10ই মার্চের যে ঐতিহাসিক ধর্মঘট, সেখানে দেখিয়ে দিয়েছে কর্মচারীরা যে তারা পারে। কিন্তু আজকে ডাক্তারদের আন্দোলনের ক্ষেত্রে, আরজি করের ওই পৈশাচিক ঘটনার পরে ডাক্তার আন্দোলনের প্রেক্ষিতে থ্রেট কালচার বলে একটি শব্দ খুব ভীষণভাবে সামনে চলে এসেছে। তো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা একটা অদ্ভুত থ্রেট কালচারের, প্রতিদিন প্রতি মুহূর্তে একটি অদ্ভুত থ্রেট কালচারের মুখোমুখি হচ্ছেন, একটি হুমকি সন্ত্রাস। সেটি কি? যে এমনিতেই তো প্রায় অর্ধেক মায়না পাওয়া কর্মচারী, এবার তাকে যদি বলা হয়, তাকে যদি সরাসরি ওই ধরনের নেতাদের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় বেশি ট্যাফও করো না, তোমার এর পরের স্থান হবে পেডংয়ে, যেভাবে আমাদের অন্যতম নেতৃত্ব শ্রীবাস তেওয়ারিকে ডিটেইল করে দেওয়া হয়েছে সুদূর পেডংয়ে। সুবীর সাহা, যিনি আজকে এখানে বসে আছেন, তাকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছে সুখিয়া পুকুরিতে। চিন্তা করুন, উনি একজন গ্রুপ ডি কর্মচারী। সরকারি যে অর্ডার রয়েছে তাতে একজন গ্রুপ ডি কর্মচারীকে এমন কোথাও বদলি করাই যেতে পারে না যেখান থেকে তিনি তার বাসস্থান থেকে চাকরি করতে পারেন, তার বাইরে তাকে বদলি করাই যেতে পারে না। কোর্টে কেস হয়েছে, স্যার বলেছে যে এটার উপর স্টে অর্ডার হয়ে গেছে। কিরকম স্বৈরাচারী মনোভাব দেখুন এই সরকারের। সুবীর সাহার মাইনাটা বন্ধ করে দিয়েছে। সুবীর সাহা আজ অব্দি ডিসেম্বর মাসের মাইনা পায়নি। তো এই ধরনের একটি স্বৈরাচারী, স্বৈরতান্ত্রিক এবং প্রতি মুহূর্তে কর্মচারীকে হুমকি দিয়ে
তার মুখ বন্ধ করার সরকার চলছে পশ্চিমবঙ্গে। তাই খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এ ধরনের অদ্ভুতুরে কথা নির্দ্বিধায় বলে যেতে পারেন। তার কারণ তিনি জানেন যে সাধারণ কর্মচারীর মধ্যে থেকে সেই প্রতিবাদ ওঠাটা কিছুটা হলেও সমস্যাজনক। তবে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দিয়েছি কর্মচারীদেরকে এবং ব্যাপকভাবে সাধারণ মানুষকেও যে এ লড়াই আমরা জিতবই। তার কারণ সরকার হলো আদর্শ নিয়োগকর্তা। সরকার যেভাবে তার কর্মচারীকে বেতন ভাতা দেন, এটি ধরে নেওয়া হয় যে বেসরকারি মালিকরাও তারাও বাধ্য হবেন অনুরূপ এটা দেখে বেতন একদম কাঠামো দিতে।